হ্যালো বন্ধুরা, আমি লিমন। আমাদের ভয়েস অফ লিমন চ্যানেলে সকল প্রকার মাফিয়া গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কলেজের গেট দিয়ে ঢুকবো এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি কেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখব কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো, কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি, আর না। আর তার চেয়ে বড় কথা, কলেজে আজ আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পেছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পেছনে ফিরে, জি আমাকে বলছেন? এই ছেলে, ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথাটা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়ম কানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদের সম্মান করতে হয়? আমি আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। আমি মানে শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার উপরে আবার মুখের উপরে কথাও বলছিস। তোর তো ডাবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর। একটা কাগজ আমার হাতে দিয়ে, যা, এটাকে খুলবি না। সোজা ওই যে জিন্স পরা মেয়েটাকে দেখছিস, তাকে গিয়ে এটা দিয়ে আসবি। আমি কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। মেয়েটা পেছনে ফিরে, কি রে, কি হয়েছে, ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম, এমন সময় মেয়েটা আবার ডাক দিল। এই ছেলে, এদিকে আয়। কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসাই দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই, তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার? কিছু তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই, আর কাগজে কি লেখা ছিল সেটাও জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরও কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড় খেয়ে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দেওয়ার মজা বুঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যেই কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিছে, এবার তোরা কি করবি কর। একটা এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস, তুই মাহি ম্যামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নেই না? ভাইয়া, বিশ্বাস করেন আমি জানি না এতে কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কত হচ্ছে তুই মাহি ম্যামকে লাভ লেটার দিয়েছিস, এখন তোর কি হাল করি তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে আরও কয়েকটা ছিল, ওরাও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে মারতে আরম্ভ করলো। আমি মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হইছে, থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মাহি আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নাই এটাও আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে সেটা চিনে নে। কলেজে সবাই আমার কথায় উঠে বসে, আমার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস কারো হয় নাই এই কলেজে। এই কলেজে কেন, থাক আর বেশি নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেও জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস না করিস, সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কেউ আসলে কলেজে তাকে এমন মেডিসিনটাই দেয়। যেই মেয়েটা আমাকে কাগজটা দিয়েছে সেই মেয়েটা মাহির কাছে আসে, আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে।
তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যেই আকাশ একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সেই আকাশকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আমি আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই। কারণ যেই মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরে মাফিয়া গ্যাংয়ের লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে, যে মেয়ে হয়ে মাফিয়ার লিডার কি করে হয়। এটাই সত্যি খুব ডেঞ্জারাস মেয়ে। ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। হ্যাঁ, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া। এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি। কে পাওয়ারের এমন অপব্যবহার করে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটু নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ ফেলে। কারণ সেখানে আমার পড়াশোনা কোনো দিনই হবে না। কারণ পরিবেশটা অন্যরকম, সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি। কিন্তু এই শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি নেই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনও আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে দেখছে, কারণ একটু আগেই যে ধোলাই খেয়ে এসেছি। আমার পাশেই আসিফ বসলো। এই আকাশ, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার এসে, শুনলাম আজ নাকি মাহি নতুন কাউকে র্যাগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজের কারণ নাই। এই কলেজে কেন, পুরো শহরের কারণ নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। ক্লাসের সময় মাহি ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুণগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয়ে চুপ করে আছে। গুণগান এই জাতিই হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। আকাশ মনে মনে ভাবে, কী রে, কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয়ে বেরিয়ে গেল। আমি আর আসিফ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলেছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছো? হ্যাঁ মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাস করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয়ে চলে যায়। মাহিরা আবার হৈহল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? না, আমারও সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর মাহি আমার কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে। আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নেব। কি রে, কথা বলছিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছে আছে নাকি? আমি আমার মতো করে চুপ করে বসে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নাম্বার বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ নাকি, যে ওর হয়ে ওকালতি করছিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সেই মেয়েটা। আরে মাহি ছাড় তো,
বাদ দে, মার খেয়েছে, এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফ ওই ক্লাসরুম থেকেই বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারোর ক্ষমতা নাই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করবে। চলো আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। ওহ সরি। আরে সরি বলার কিচ্ছু নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এইসব চলে না। ফ্রেন্ড, তবে পুরাপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ড হিসাবে চলে না তুই ছাড়া। আচ্ছা তুই করেই বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি, আজই মাত্র। কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই, একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেহেরামভাবে মারে, যেখানে নাসিমের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। ধুর, যত চাই এইসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও সেই দিকে ইনভলভ হচ্ছে। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটে ইয়ামিনকে ফোন দিলাম। ইয়ামিন ক্রু কোডটা 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখনই নাসির ভাইকে বলছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে। আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করছে, এই মাফিয়ার আসল বস কে? তারা যদি জানতো তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করত। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হই। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিচ্ছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমিও জনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়ল একটা গাড়ির মধ্যে। একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রুগীটার অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানেই সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না করে। আমি বললাম, কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না। মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল, ওকে কলার ধরে গাড়ি থেকে নামাই। নিজেই গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে, কে তোমরা? আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক একদম, বেশি বাড়াবাড়ি করবি সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। মাহি আমাকে দেখে, কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস?
মানুষটা আর অল্প সময় হলেই মরে যেত, তাই রুগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপর কথা বলিস? আবার একে তো ভুল করেছিস, এখন আবার? এই, তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে রাস্তার পাশে ফেলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভো ভো করে ঘুরতে আরম্ভ করে। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এই অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলেই এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তাও ছেলেপেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলেপেলের জন্য হসপিটালের বাইরের কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেল বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এই সব কিছু জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে তাদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে পাঠালাম, তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলেও ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার, সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন, ওকে মেরে ও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওই সব ছেলেপেলেদের জন্য আমি একাই আনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিব। না নাসির ভাই, কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না, যে বা যারা এই রূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরের খাবার সময় হয়ে গেছে প্রায়। খাবার খেয়ে ঔষধ খেয়ে নিলাম, একটু রেস্ট করা দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হতে বললাম, ইয়াসিন বাদে সবাই বের হয়ে গেল। শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম, যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলেপেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আসবি। ওরাই আমার সাথে এইরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কেউ বলবি না ওদেরকে কেন তুলে নিয়ে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকালবেলা আপনার চোখ খোলার আগে ছেলে 2টা আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করা দরকার নাই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পেছনে যেই স্টোর রুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আমি একটু ঘুমানোর চেষ্টা করি,
বিকেলবেলা চোখ খোলার আগেই দেখি ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই মাল দুইটাকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে চলে আসছি। এই যে নেন মাল দুটার ভিডিও। ইয়াসিন আসার আগেই ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরের গুঁজে মেশিন নিয়ে গেছি, গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা একটু পাওয়ার দেখাইছে যে এই সে, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করার ভাই, যখন বাংলা ভাষা বুঝতে পারে নাই তখন মেশিন কপালে ঠেকে তুলে নিয়ে আসছি। যা এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা এখনও স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায় নাই এই দুইটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম, যেখানে মাল দুইটাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরুর ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভিতরে গেলাম। গিয়ে দেখি মাল দুইটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখেই একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে এসেছিলাম, তুই এখানেও মরিস নাই? বাপ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা? বলেই বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি জানতি তাহলে এখনই দম আটকে মারা যাইতি। ইয়াসিন, সেলাই রেঞ্চ আর কাঁটাটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্চ আর কাঁটাটা দিয়ে গেল। সেলাই রেঞ্চটা হাতে নিয়ে দুইজনের পা বরাবর দুইটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গেছে, সেটা স্পষ্ট নিজের কানেই শুনতে পেলাম। দুজনেই মাগো বলে চিৎকার করে উঠল, এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই সারের মতো চিৎকার করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কী করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে তাই তোমার সাথে এরূপ করেছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নেই। আমি কাটারটা হাতে নেই, তার আগে ছেলে দুইটার মুখের মধ্যে কাগজ গুজে দেই যেন চিৎকার করতে না পারে। তারপর কাটাটা দিয়ে ছেলে দুইটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকি। চিরচির করে রক্ত পড়তেছে ছেলে দুইটার শরীর থেকে। শোন, আর অল্প পর হয়তো তোদের জ্ঞান চলে যাবে, তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মারার জন্য আহসান হবে। ছেলে দুইটার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলি। ছেলে দুইটার সাথে সাথে চোখ বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আমি ইয়াসিনকে ডেকে বলি এই দুইটার বডিকে শহরের সিটি রোডে টাঙ্গিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহরে তো হাহাকার লেগে গেছে, মাফিয়ার ছেলেদের এইরকম বেহরমভাবে কে মারলো, কার এত বড় বুকের পাঠা। নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল হয়ে গেছে, মাহির তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুইজনের হত্যাকারীকে খুঁজে বের করবেই। অন্যদিকে আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আমার মনে হচ্ছে কিছুই যেন হয় নাই। পরের দিন কলেজে গেলাম। আসিফ আর নাফিসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কিরে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুটোকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাঘোষা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি, এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো, স্যারের অনুমতির প্রয়োজন নেই, কারণ মাহির কথা একবার যখন বলেছে সবাই চুপ। নাফিসা তো ভয়ে শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম।
মাহি সবাইকে চলে যেতে বলল, সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা যা বলল যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দেওয়ার আমার ইচ্ছা নাই। আর বড় কথা হচ্ছে, আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত পা ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। চুপ করে আছে। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপর নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা। আবার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। এই, এদিকে আয়। হ্যাঁ, বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করছিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুইটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না, খালি মাহির কথাই শুনছি। ওকে যে করেই হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের ওপাশ থেকে খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা। মাহি ফোন রেখে দিয়ে বলল, বেটা, এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা, এবার বুঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই, তুই এবার বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসেই ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতেই দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানেই আসিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম, তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদের ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোন মানুষটা আমার গায়ে হাত দিবে? এমন মানুষ এখনো পয়দা হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতেই কিছু একটা করবে। আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে। আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদের খবর দেয়। গাড়ি করে শুধু আমার ছেলেপেলেই শহরে আসতে থাকে। কম করে হলেও 1000-3 ছেলে আসে, কোমরে আর্মস। কেউ কেউ আবার ওম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত, কার এত বুকের পাটা যে আমার সাথে পাঙ্গা নিবে। তারপর সমস্ত ছেলেপেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করি। কে কোথায় থাকবে সেটা বলে দেই। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকমার ছেলেপেলে ওম নিয়ে ফিট হয়ে আছে। আমি শুধু অর্ডার করব, সাথে সাথেই শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত ব্রু ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের স্ক্রু মেম্বারকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যু চৌখাট অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক স্ক্রু আছে, সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথে ছিল সব কয়টার নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল স্ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকে পড়বে এই ধারণা কারোরই নেই। বিকেল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে।
আকাশের লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে। আর আমি বলে দেই, ইয়াসিন আগেই একা যাবে। মাফিয়ার স্ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড় যায়। সাথে সাথেই মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাতি, বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা দৌড়ে আসে সব কয়টার মাথার খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আমার ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে কেউ কথা বলতে পারছে না কি ঘটছে এখানে। এবার ইয়াসিনকে সিনের সাথে ও দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেপেলে আরও এক ঝাঁক এগিয়ে আসে মারার জন্য। ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার স্ক্রুকে মেরে জায়গার মধ্যে তুলো ধুনো বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ারা স্ক্রুরাও ওই 10-15 জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। 15 জন মিলে একজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার স্ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকে তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখে চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার ছেলেপেলেদের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কটাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলেপেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আমার ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক স্ক্রু মারা যায়। এমন সময় আমি সামনের দিকে এগিয়ে আসি। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে আছে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। মাহির গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার স্ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আমি অনেক আগেই লক্ষ্য করেছি এখানে নাসির ভাই আছে, তাই আমি তার দিকে এগিয়ে যাই। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আমার মুখের উপরে পড়ে। মাহি তো আমাকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার ছেলেপেলেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলা আপনার ছেলেপেলে ছিল। না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার স্ক্রুরা সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কে বা এই লোক? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাকই হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়ব না। আপনি আগে বলেন আমায় মাফ করে দিছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার ওপরে কোনো রাগ নাই আমার যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। ওঠেন এবার। নাসির ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার স্ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছা করেই ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মায়ের কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসায় দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সঙ্গে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, মাহি চুপ করে আছে। আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই। তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলি, দেখ চারদিকে তাকিয়ে এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলেপেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে?
সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি সেট করে জমিনে ঢুকে যাবে। এমনভাবে কথা শোনার পর সবার উদ্দেশ্যে করে বলি, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছো, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দেব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আমাকে এক নামে চিনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আমার ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আমি আবার আগের ন্যায় ক্লাস করতে যাই। পুরো কলেজ যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাব এমন সময় এক সিনিয়র একটা মেয়ে আমার কাছে আসে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় মেরে মেয়েটাকে। আমি তো হা করে তাকিয়ে আছি মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? কই, কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর এই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজন এখন তুমি তুমি করেই কথা বলি। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আমিই ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মাহি আমার হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আমি তো পুরো হা হয়ে আছি মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস নাই আমার। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শর্মিন্দা, কিন্তু একটা কথা, সেটা অপ্রিয় সত্য। সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা তা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটে ফোঁটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কীরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনো দিনই ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। প্যারা দিতে আসবে না একদম। গেলাম আমি বলে উঠে চলে যাই। এই আকাশ, শোনো প্লিজ। কে শোনে কার কথা? আমি উঠে চলে গেলাম। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হ্যাঁ, হয়তো তুই মাফিয়া কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নেব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং সেটা কে জানার জন্য, কিন্তু কোনোভাবে সন্ধানই বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল, কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে মাহি, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরিয়ে দিবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠুকরাবে সে নেহাত বোকামি করবে। বাসায় চলে যাই। একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়, কারণ আমাকে চিনে না। এখন শহরে এমন কোনো লোক নাই, অন্তত না চিনলেও আমার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেই, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেই আসিফের কি হয়েছে জানতে। নাফিসা বলে, দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মাহির মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো
তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এই সব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। তো চল কোথা থেকে ঘুরে আসি, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরা বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়ল। একটা ছেলেকে কয়েকজনে মিলে বেহরমভাবে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারতেছি না। ছেলেটাকে বাঁচাতে যাব নাকি এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানো প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত বেজাল করিস না। আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে কত মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন প্যাপে করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে কপালে ধরে। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কানে যায় না। শোন, এই সব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আকাশ মাহমুদ এই সব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিয়েছে। আমার নাম শুনতেই ছেলেটার সাথে সাথেই আমার পায়ে পড়ে যায়। বাকি 2-3 জন যারা আছে ওর সাথেই সবাই তো অবাক। কি রে, ওই কি হইল? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলোও আমার দিকে এগিয়ে যায়। আকাশ ভাই, আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। আমার নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আমার পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পরও তোকে যেই রূপটাই ভেবেছিলাম তার থেকে পুরোই ভিন্ন তুই। আসলেই দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা করে আছে। কি রে, কি হয়েছে? শোন আকাশ, তুই ওই মেয়ের সাথে এইসবে একদম জড়াবি না। ওই মেয়ে আজ তো একটা ডাইনি। আরে পাগল নাকি? ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দরী রে। তাহলে তুই গিয়ে গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করে, হ্যাঁ কি রে? ভাই, 2বার এই মাফিয়া যে আছে আলিবাবায়, তার নজর নাকি আমাদের দেশের উপরে। গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটা নিজের কবল করে নেবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করবে। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটি টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কাজকর্মে নিযুক্ত ও হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। আমি সাথে সাথেই আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসবিরকে ফোন দেই। हाँ आकाश भाई बोलो, कैसे याद किया मुझे? ভাই, স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজে কর্মে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। ओह कोई बात नहीं, तो बोलो मुझे क्यों याद किया? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজর নাকি আমাদের দেশের উপরে পড়ে গেছে। ওকে বোঝান, না হয়তো আমার দেশের উপরে নজর দিবে, তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ ভাই, ওই ক্যামেরাটা আমার সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ওর সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই শয়তানের নজর আমি তোমার দেশের উপর পড়তে দেব না। তোমার যেই সাহায্য লাগবে আমাকে বলবা। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দেই, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না। খালি একটা জিনিসই মাথায় ঘুরছে, ওর যেই দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। একটা প্ল্যান বানাই, কিভাবে ওদেরকে ধরবো। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যাই। নাফিসা, আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে।
আমার তো মাথায় রাগ উঠে যায়। আমি মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেই। মাহি তো বেকুবের মতো হা হয়ে আছে আমার থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। কি করলাম আমি এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তবুও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলা ফালাই দিব। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথা মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার। এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলেই ওদেরকে নিয়ে ক্লাসে চলে যাই। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি? এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। কাজ কত দূরে গিয়েছি? আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এইসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দিব? তোমার উপর ভরসা করে আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আরও 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজে ইন্তজাম দিব। তার আগে যা করার করো, না হয়তো তুমি জীবনের তোরে প্রাণ হারাবা। না না স্যার, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথায় কাজ করতেছে না। আকাশ তো বলল নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। কিভাবে কি করব আমার মাথায় তো কাজ করছে না। ক্লাসে গিয়ে বসে আছি, একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আমি লক্ষ্য করলাম আমার ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় ফোনটা পিক করতে পারতেছি না। চুপচাপ বসে আছি। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর পকেট থেকে ফোন বের করে দেখি ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখি, ভাই ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যাদের মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরে আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। ইয়াসিনকে ফোন দেই। ইয়াসিন, এখনই এই জায়গায় আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যাই। জায়গা মতো গিয়ে আমি অপেক্ষা করছি। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারায় বাকি আরো 2-1 জনকে যদি ধরতে পারি। হ্যাঁ, গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবার দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আমি নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলি। সমস্যা নেই, ছেলেপেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পা দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। তারপর বাসায় চলে যাই। রাতের বেলায় ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতে স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খোলে না। ইয়াসিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি যে মুখ খুলতেই রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আমি 30 মিনিটের মধ্যেই সেখানে চলে যাই। ভাই সব রেডি। শুরুতে গিয়ে ভালোই বলি বাকি সাথীদের নাম বল। সে বলে, তোরা যাই করিস না কেন আমার মুখের থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তো নাম বের করতে পারলো না। ধরে নিয়ে আর পারবি না, মারতে মারতে মেরে ফেললেও পারবি না। এখনও কি টর্চার করেছি? সবে তো মাত্র শুরু। ইয়াসিন, গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আমার সামনে রাখে। আমি ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেলি আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দিই। ইয়াসিন সাথে আরও কয়েকজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নেয়।
আর মুখের মধ্যে কাপড় গুজে দেয়। আমি গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেই। গরম পানি ঢালার সাথে সাথেই সে সাপের মতো মোচড়ামুচড়ি শুরু করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। তারপর মরিচের গুঁড়োগুলোর ওর শরীরের মধ্যে ঢেলে দেই। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতি সুরে বলতে থাকে, পানি। আমি ওর হাতের পাশে থাকা পানির বালতিটা এগিয়ে দেই। সে গট গট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝেই গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকেই চিনি না, 2-1 জন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বয়স আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারোর পূর্ব পরিচয় নাই। আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস। ভালোই ভালোই নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাবে। মিথ্যে বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1 জনকে চিনি। ইয়াসিন গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয় তো। ইয়াসিন একটু পর। এই যে ভাই সুই। আমি সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফুটাতে থাকি। ছেলেটা ব্যথার তাড়নায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন, আমি আর কারোর নামই জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা, বাকি 2 জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে। এর আগের মিশনে এক কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন বদ্ধ করে রেখেছি, ওয়েট 1 মিনিটে এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে। যেই 2 জনকে চিনে তাদের পিক দেখায়। একজনকে চিনে না, কিন্তু দ্বিতীয় জনকে দেখে তো আমার মাথায় যেন বাস পড়ার মতো অবস্থা। সেটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ, সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে এদেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার এই দেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছু দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডার এখনও দেখিনি। আমি তো দ্বিতীয়বারের মতো শক খাই। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানি। আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন, ওকে এখানে এভাবেই ফেলে রাখ, আর ছবি রেখে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরবো। তখনই মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যেই ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময়ে হয়তো বুঝে গেছেন কার কথা বলেছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যেই ছবিটা দেখালাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে, তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখনও আসেনি। ওয়েট করছি। একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? আমি জানি তুমি কি বলবে, যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মাহি, গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দেবে। হ্যাঁ, দিব তো। আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমায় ভালোবাসার মতো একটা সুযোগ করে দিবে? হ্যাঁ, দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়েও দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমায় পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো, তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না। তুমি আমায় দূরে কোথাও থেকে ঘুরে নিয়ে আসো। আচ্ছা চলো, দুজনে মিলে একটা পার্কে যাই। মাহি আমার কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আমার কাঁধটাই পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টোভটা ওপেন করে। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো,
তারপর ফুচকা অর্ডার করি। এই কি রে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এইসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। মাহিকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। মাহি তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যিই তোমায় আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নাই। আজ এই এত খারাপ লাগছে, যেদিন তোমায় আমি নিজ হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। মাহি, তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী, তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী। তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহায়েত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটাই দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনে নাম্বার আদান প্রদান করে নেই। বাসায় এসে ক্লাস ব্যাগটা টেবিলের ওপর রেখে বিছানায় শরীর এলিয়ে দেই। এমন সময় ইয়াসিন ফোন করে। ভাই আসুক, ওইটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একই সাথে বন্দি কর। প্রথমে ভালোই ভালো জিজ্ঞেস কর, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেই রূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের মাফিয়ার যত স্ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে। যে কোনো সময় যদি ডাক দেই সাথে সাথেই যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই ভালোই জাসুস থেকে উত্তর চায়। সে প্রথমে না করে, পরে গতকাল যেই জাসুসটাকে আটক করেছে তাকেও সামনে আনে আর বলে, দেখ, একে একবার যদি ভালোই ভালোই মুখ না খুলিস তাহলে তোর হালও এমনটা করব। সে ভয়ে সব কিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সব কিছু ইয়াসিনকে খুলে বলে। আমি না খেয়েই ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমাচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীর এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই কি বললা? তুমি এখনো খাও নাই মানে কি? যাও এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি। তো এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবা না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো আর বলছো রাগ করতে না? আচ্ছা যাচ্ছি। আমি ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেই। খেয়ে দে বিকেলবেলা জাসুস দুইটাকে যেখানে রেখেছে সেখানে যাই। ভাই, জাসুসটার ভয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নেই, পরে জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবি। ইয়া শরীফ ভাইকে ফোন দেই। आकाश भाई, हाँ बोलो। भाई, आपको बोला था उस আলী बाबा को समझाना के लिए। ভাই, ওই শয়তান আমার কথা শুনতেছে না। সে নিজেকে বড় ডন মনে করতেছে। भाई, आप ही बताओ उस कामिने का क्या करूं। भाई, करना क्या? लातों कोई भूत बातों से नहीं मानती। कामिना को सबक सिखानी पड़ेगा। আচ্ছা ভাই, এইবার ওই আলী বাবাও দেখবে খারাপ নজর দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আর কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও, সময় মতো খেল খতম করে দিবা। আর মাহি, আমাদের কিছু জাসুসের খবর এই পাচ্ছি না, প্রায় 10-12 জন জাসুসের একই অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আসার সময় ইয়াসিনকে বলে আসি জাসুস দুইটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুইটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবেই আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম ৭০ জন জাসুস সব কয়টাকে আটক করে। তারপর একে একে সব কয়টার কাম তামাম করে।
অন্যদিকে মাহির আর আমার সম্পর্ক যেন দিন দিন গভীরই হচ্ছে। তবে দুজনই সবটা উপর থেকে প্রকাশ করে ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়েছে। আমার ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আমি তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করি। একদিন আমি আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছি। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরানো কিছু শত্রুতা আছে। দেখি মাহি, তুমি তো শহরের মাফিয়ার লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলে কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য। যেই না মাহিকে কোপ দিবে, মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আমি দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারি। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আমার দিকে একত্রে এগিয়ে আসে। আমার পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে একটা একটাকে মারতে থাকি। কারো হাতে, কারো পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগল, কান্না করছো কেন? আমি আসি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাঠা কার হয়েছে যে আমার কলিজার গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে, আমাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আমার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আমি কেমন, কাকে সে ধোকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সেই তাকেই সে আজ বুঝে গেছে আমার বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আমি মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহি কোনো রকমে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসি। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আমাকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আমি এ কয়দিনে লক্ষ্য করেছি মাহিও কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি যে সময়টা ওর সাথে থাকি, সে সব সময় আমার সাথে ছায়ার মতো লেগেই থাকে। আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজখবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করেছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে? আর সে আমাকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যায় ছিলাম। আকাশ আমার সাথে ছিল, তাই ফোন রিসিভ করিনি। ওহ শোনো, হাতে আর সময় বেশি নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব আমি, তখনই তুমি আকাশকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করা ঠিকানা মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, জানোই তো তোমার মেয়ের অপারেশন হবে না টাকার কারণে। মাহি কি করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে, কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবেই করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে আমি, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, আমার মাকে বাঁচাতেই হবে। সেই মনের মধ্যে পাথর রেখে, না না বস, মিস হবে না। আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয়। বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া থাকবো কি করে আমি আকাশ? বলে মাহির কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। আমি সমস্ত মাফিয়ার স্ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেই। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে। তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনও জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরে বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখতে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আমি মাফিয়ার সমস্ত স্ক্রুদেরকে
একত্র করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, যে যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? পিছু হটে যাবে? সকলেই একত্রে বলে ওঠে। আকাশ ভাই, আমরা কখনোই পিছু হটব না। যত যাই কিছু হোক না কেন, বাইরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো সকলেই। ওই আলীবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। তারপর বাসায় চলে যাই। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছি, কিন্তু সে রিসিভ করছে না। আমি অনেকগুলো ফোন দেই, তাও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো? এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকালে দেখা করব। আচ্ছা। তারপর আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই। বিকেলবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আসতেছি। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে চলে যাই। তারপর দুজনে মিলে ঘুরতে বের হই। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছি, উপরে আবার পার্ক। দুজনে বসে বসে কথা বলতেছি। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি, আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় চলে গেছে। হ্যাঁ বাবু, করব তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না কোথায় গেছে। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আমি দূর থেকে ওর দিকে হা হা করে তাকিয়ে আছি। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। কি কিউট লাগছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো, কখনোই ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। আমি হঠাৎ লক্ষ্য করে মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। আমি প্রথমে চিন্তা করি মাহিকে ডাক দিব কি না। পরে আবার ভাবলাম, না থাক, মেয়েটা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব। কিন্তু ফোনটা হাতে নিতে নিতেই কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে যেন ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যে বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে। আর বস আরও কয়েকটা টিম দেশে পাঠিয়েছেন। বড় বড় যত বাড়ি বা সুপার শপ আছে সব জায়গায় মেইন ফিট করে রাখবে ওরা। পুরো শহর মিনিটেই তামা হয়ে যাবে। এমনিতেই আমি একটা ঝটকার মধ্যে আছি, তার উপরে এমন মেসেজ দেখে আমার পায়ের নিচ থেকে যেন মনে হয় মাটি সরে গেছে। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাইনি, ওই খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আমার পাশে বসে। কলিজা, আমার কেন জানি খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। নিজেই তো প্রতারণা করতেছো। থেকে বা হারিয়ে যাওয়ায় কী বা আসবে যাবে? কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। মাহির দিকে হাত বাড়িয়ে দেই। মাহি আমার হাতটা ধরে ওর বুকের উপরে রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। আমি মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যা না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আমাকে বারবার ভাবতে বাধ্য করছে। আমি যখন মাহির বুকে হাত দেই তখনই বুঝতে পারি মাহি কোনো না কোনোভাবে আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে সে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। আমি মাহিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি। বেশ কিছু সময় মাহি আমায় বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আমি মাহিকে অনেক কষ্টে শান্ত করি। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিক্সা নেই বাসার উদ্দেশ্যে। আমি আগে মাহিকে বাসায় পৌঁছে দিই, পরে বাসায় ফিরি। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিক্সা থেকে আর আমাকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আমি আর পাল্টা প্রশ্ন করি না,
যে কোথায় যাব। আমি তো জেনেই গেছি মাহি কোথায় নিয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, যাব। মাহি বাসায় না গিয়ে সোজা রিক্সা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা, সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আরও অনেক স্ক্রু মেম্বাররা আছে। সেই ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আমি একা যাব। তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন সমস্যা নেই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আমার কথা মতো স্ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠায় দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আমি বাসায় চলে আসব, তার আগে নাসির ভাইকে ফোন দেই, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি বাসায় যাওয়ার আগেই একবার নাসির ভাইয়ের সাথে দেখা করে যাই, কিন্তু নাসির ভাই নাকি নাই। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে নাস্তা করে একটু মাহির সাথে কথা বলে পরে আবার বাসায় এসে পড়ি। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয়। আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। শার্টটা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুজে নিয়ে আর ইয়াসিনকে ইনফর্ম করে বের হওয়ার জন্য। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহি বাসার সামনে অপেক্ষা করছে। আমি গাড়ি দিয়ে রওনা হয়েছি, কিন্তু মাহির কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। চোখের কোণ বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর আমি আসি আর মাহিকে বলি, কলিজা তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। মাহির দিকে নজর পড়তেই চোখ যেন ফেরাতে পারছি না। একদম হুর পরির মতো লাগছে মাহিকে। আমি মাহির দিকে এক নজর চেয়ে আছি। আকাশ হয়েছে, চলো। মাহির কথায় আমার হুঁশ ফিরে আসে। ও চলো। এই ওয়েট ওয়েট, একটা কাজ বাকি। বলেই মাহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আমার থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমায় মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয়। আমি না দেখার মতো করে হ্যাঁ হ্যাঁ যাব, চলো। মাহি আমাকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। আমি বাসায় যাওয়ার পর দেখি কেউ নেই, পুরো বাসা ফাঁকা। কিন্তু একটু পরেই পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলী বাবার ছেলেপেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50 থেকে 60 জন হবে ছেলে। মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আমি এতজনের সাথে কখনোই পেরে উঠব না। এমন সময় আলীবাবা আসে। আলীবাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলীবাবার সাথে গিয়ে দাঁড়ায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আকাশ, এখনো সময় আছে, ভালো ভালো আমাদের দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দিব তোর। তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব সেটা ভাবলি কি করে? এই তোর খুব দেমাগ, হ্যাঁ? এই তোরে চেয়েছে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর। আমার সামনে বড় গলায় কথা বলে। ছেলেপেলে আমার দিকে এগিয়ে আসে মারার জন্য। আমি ছেলেগুলোকে একাই মারতে শুরু করি। 10-12 জনকে কিছু সময়ের মধ্যে মাটিতে শুইয়ে দেই। এবার আরও কিছু ছেলেপেলে এগিয়ে আসে আমাকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। আমি পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দিই। এমন সময় কেউ একজন এসে আমার মাথায় সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আমি পেছনে ফিরে যখন দেখি মানুষটাকে, আমার চোখ বড় বড় হয়ে যায় আর ধাপ করে মাটিতে পড়ে যাই। পেছনে ফিরে দেখি নাসির ভাই, যাকে অন্ধের মতো ভরসা করতাম, সেই নাসির ভাই আমার সাথে। আমার জন্য বিশ্বাসই হচ্ছে না। আমার মাথার পেছন সাইড থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তাও আমি হার মানব না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারি। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলীবাবার লোকেরা এসে আমাকে ধরে ফেলে, এমনভাবে ধরেছে যে আমি নড়তেও চড়তেও পারছি না। আলীবাবা এসে আমার থুতনির মধ্যে হাত দিয়ে, এই কুত্তা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরে ডন মনে করিস? ভালোই ভালোই বলেছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলীবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আমার দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে আসে। এই আলীবাবা না, ওকে তুমি নয় আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস,
সে আমায় লাথি মারে? বলেই আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আমার দিকে পিস্তল তাক করে যেই না আমাকে শ্যুট করে, মাহি দৌড়ে আমার সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে পড়ে যায়। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত স্ক্রুরা ওয়েট করছে কখন আমি সিগন্যাল দিব, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পেছনে যায়। পেছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্র শস্ত্র নিয়ে মাফিয়ার স্ক্রুর ওপর হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার স্ক্রুর সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশামাছির থেকেও ছোট একটা প্রাণী। মাফিয়ার স্ক্রুরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবাও, নাসির ভাইকেও। আমার মাথা যেন ভো ভো করে ঘুরতেছে, আমি যেন শক্তিই পাচ্ছি না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আমাকে ধরে। ভাই আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাহিকে দেখ। ভাই ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আমি পায়ের থেকে জুতা খুলে আলিবাবার গালে কষে কয়েকটা লাগাই দিই, নাসির ভাইকেও কয়েকটা মারি। এই বাচ্চা ছেলে, আমাদের যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই এখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহরটা তামা হয়ে যাবেই, তোরা শুধু তাকিয়ে দেখবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতেও ছোট। সেই স্বপ্ন নিজের ভিতরেই রেখে দে। আমি ছেলেপেলেকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আমি ঠিকমতো কথাও বলতে পারছি না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছি। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশের কবরস্থানে পুঁতে দিয়ে আসবি, সাথে এই 2 মুখী সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতেই আমি মাটিতে পড়ে যাই। ছেলেপেলেরা ধরে আমাকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকি। মাহি, এই মাহি, তুমি কোথায়? ইয়াসিন আমাকে শান্ত করে। ভাই মাহি ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়ে দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরে না আসলে ওর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখন জ্ঞান ফেরার কোনো নাম নিশানাও নাই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলেছি শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এখনই। ইয়াসিন না পারতে আমাকে মাহির কাছে নিয়ে যায়। আমি মাহির কেবিনে ঢোকার পর দেখি যে মাহি একটা বেডের ওপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আমি মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। মাহিকে জড়িয়ে ধরে কান্না করে দেই। মাহি, এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি, যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা এগিয়ে দিলে। এমন সময় একটা নার্স আসে। এই এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রুগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি কান্না থামিয়ে দিই আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকি। ভাই খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহির জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথেই বসে থাকবো। ভাই কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, অসুস্থ হলে হব, তাও আমি কিছু খাবো না। আমার জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আমি তো একদম ভেঙে পড়েছি। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে দেয়। না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নাই। মাহি জ্ঞান ফিরেই দেখতে পায় আমি তার পাশে বসে আছি। মাহি বেডে শুয়েই কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আমার সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আমার সামনে আসবে? হেই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি আমার কলিজাটা আমাকে সত্যি ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করেছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করাবো, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। মাহিকে জড়িয়ে ধরি। হে বাবু, চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করাবো। মাহিকে কিছুদিন হসপিটালে রেখে
আমি তারপর মাহিকে নিয়ে বাড়িতে চলে যাই। বাড়ি বলতে আমার মায়ের কাছে, ওদের আসল ভিটেমাটি যেটা সেখানে। আমার মা তো মহা খুশি। একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। মাও চাচ্ছিল আমাকে বিয়ে করিয়ে দিতে। যাক, এবার আমার ছেলের বিয়ে দেব আমি। আমার মার বেশ পছন্দ হয়েছে মাহিকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আমি মাহির আম্মুকে দেশে নিয়ে আসি, ট্রিটমেন্ট করাই। মাহির আম্মুও সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আমার আর মাহির বিয়ে হয়। দুজনই তো মহা খুশি। দুজনেই সংসার জীবন শুরু করি। মাহি এখনও আগের মতোই আছে। কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে, তবে সেটা আমার জন্য। কোনো মেয়ে যদি আমার দিকে চোখ দেয় বা আমার সাথে কথা বলতে আসে, তাহলে মাহি ওর 12-13টা 14টা বাজায় দেয়। আর আমি এখনও নিজের কাজকর্ম ইন্তজাম দিয়ে যাচ্ছি। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10 বার চিন্তা করে, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে। নজর দিলেই শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আমার আর মাহির সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আমি আর মাহি এখন খুব ব্যস্ত আমাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশিভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল।